আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, অষ্টম শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা যারা এবার নতুন অষ্টম শ্রেণীতে উঠলে তাদের গণিত বইয়ে এই প্যাটার্ন অধ্যায়টা একটা নতুন নামের অধ্যায়। তোমরা সপ্তম শ্রেণী পর্যন্ত পাটিগণিত, বীজগণিত, তারপরে তোমাদের সবশেষে যে অধ্যায়টা তথ্য উপাত্ত, এই অধ্যায়গুলো সম্পর্কে তোমরা ধারণা পেয়েছ। তোমাদের অষ্টম শ্রেণীতে এবার নতুন দুইটা টপিকস, সেটা একটা হলো প্যাটার্ন আর একটা হলো সেট। এই দুইটা টপিকস অষ্টম শ্রেণীতে অর্থাৎ অষ্টম শ্রেণীর গণিত বইয়ে অন্তর্ভুক্ত করা হয়েছে। তো আমি নতুন বিষয় হিসেবে প্রথমেই তোমাদের এই প্যাটার্ন অধ্যায়টার উপরে একটা ক্লাস নেওয়ার চেষ্টা করছি। প্যাটার্ন এই অধ্যায়টা এমনই একটা অধ্যায়, এই অধ্যায় থেকে গণিত অলিম্পিয়াডে প্রশ্ন করা হয়। এটা মূলত একটা বুদ্ধির খেলার অধ্যায়। তো সেই অধ্যায়টা আমি তোমাদের সামনে খুব সহজে উপস্থাপন করার চেষ্টা করছি, তোমরা একটু মনোযোগের সাথে লক্ষ্য করবে। দেখো, আমি বোর্ডে আগেই কিছু লিখে রেখেছি। এটা কেন লিখে রাখছি? যে আজকে এই অধ্যায়টা তোমাদের সামনে উপস্থাপন করব সেই জন্য। তাহলে এই যে এইভাবে সাজিয়ে লিখেছি, এখানে জ্যামিতিক প্যাটার্ন লিখেছি, এখানে সংখ্যা প্যাটার্ন লিখেছি, এখানে প্যাটার্ন লিখেছি, আবার প্যাটার্নের একটা সংজ্ঞা দেওয়ার চেষ্টা করেছি, এখানে শ্রেণী, এখানে বিষয় লিখেছি। এই যে একটা নিয়মের, মানে এটা কি আমার নিয়ম, এই নিয়ম অনুযায়ী কিন্তু এই বিষয়গুলো আমি লিখেছি। এখন এই বিষয়টা অন্য কোনো স্যার যদি ক্লাস নিত তাহলে তার মতন করে কিন্তু সাজাতো। তাহলে সেই নিয়মটা হচ্ছে ওই টিচারের আর এই নিয়মটা হচ্ছে আমার। তাহলে এক একজনের কিন্তু এক একটা নিয়ম ভিতরে আছে। এই নিয়মটাই মূলত প্যাটার্ন। আমাদের চারপাশে যা কিছু দেখি সব কিন্তু প্যাটার্ন, প্যাটার্ন আর প্যাটার্ন, সব কিছুতে প্যাটার্ন। তাহলে প্যাটার্ন কি? আমি লিখেছি নির্দিষ্ট পন্থায় কোনো কিছু সাজানোকে প্যাটার্ন বলে। প্যাটার্নের সংজ্ঞা আসলে ওইভাবে দিয়ে শেষ করা যায় না, সংক্ষিপ্তভাবে বোঝানোর জন্য একটা সংজ্ঞা, সেটা কি নির্দিষ্ট পন্থায় কোনো কিছু সাজানোকে প্যাটার্ন বলে। আমি এই যে কথা বলছি, আমি এই যে পড়াচ্ছি, এটাও কিন্তু একটা প্যাটার্ন, কারণ এটা হচ্ছে রানা স্যারের প্যাটার্ন। তো একটা কথা বলি, প্যাটার্ন তো গণনা করে শেষ করা যাবে না, বা এর হিসাব করেও শেষ করা যাবে না। কত রকমের প্যাটার্ন আছে। তোমাদের অষ্টম শ্রেণীতে এই প্যাটার্ন সম্পর্কিত কতগুলো নিয়ম আছে, সেই নিয়মগুলো কি কি ভাবে বিভক্ত হয়েছে আমি সব কিছু সহজে বোঝানোর জন্য চেষ্টা করব। সেই জন্য ক্লাসটা অল্প সময়ে বেশি বোঝানোর জন্য আমি আগেই লিখে রেখেছি। এখানে লিখে রেখেছি জ্যামিতিক প্যাটার্ন আর সংখ্যা প্যাটার্ন। প্যাটার্ন মূলত আসলে দুই প্রকার। আমরা যা কিছু এঁকে দেখাই এগুলো জ্যামিতিক প্যাটার্ন, আর যেগুলো হিসাব নিকাশ করি সেগুলো হচ্ছে সংখ্যা প্যাটার্ন। জ্যামিতিক প্যাটার্নকে সংখ্যা প্যাটার্নে রূপান্তর করে কিন্তু তার হিসাব নিকাশ করতে হয়। হিসাব নিকাশ, হিসাব নিকাশ বলতে কি? প্যাটার্নের কি কি হিসাব করা যায়, প্যাটার্ন কি কি চায়, সেই জিনিসগুলো আমি তোমাদের সামনে উপস্থাপন করব। এখানে আমি বলেছি জ্যামিতিক প্যাটার্ন। এই যে জ্যামিতিক প্যাটার্নটা, কেন এই প্যাটার্ন হলো? যে স্যার আপনি বললেন, সংজ্ঞা দিয়েছেন যে নির্দিষ্ট পন্থায় কোনো কিছু সাজানোকে প্যাটার্ন বলে। তাহলে এটাকে যে জ্যামিতিক প্যাটার্ন বললেন এবং এটাকে যে প্যাটার্নের অন্তর্ভুক্ত করলেন, এর ভিতরে আপনি কি নিয়ম খুঁজে পেলেন? হ্যাঁ, একটু লক্ষ্য করো, এই যে একটা জ্যামিতিক চিত্র, এখানে আমি রেখাংশ যুক্ত করে করে কিন্তু চিত্রটা তৈরি করেছি। এখানে একটা রেখাংশ, দুটো রেখাংশ, তিনটে রেখাংশ, চারটে রেখাংশ। তাহলে এই যে প্যাটার্নটা, এক নাম্বার যে প্যাটার্ন, এই প্যাটার্নের প্রথম যে জ্যামিতিক চিত্র, সেখানে রেখাংশের সংখ্যা পেলাম কয়টা? চারটা। এবার দেখো, এইখানে যে জ্যামিতিক চিত্রটা এঁকেছি, সেখানে এই চারটা তো ছিলই, সাথে 5টা, 6টা, 7টা, এর রেখাংশের সংখ্যা হয়েছে কয়টা? 7টা। এখানে দেখো এই 7টা, আবার 3টা যোগ হয়েছে, 8টা, 9টা, 10টা। তাহলে এই জ্যামিতিক যে
চিত্রটা, এখানে রেখাংশের সংখ্যা কয়টা? 10টা। তাহলে প্রথম চিত্রে 7টা 4টা, পরের চিত্রে 7টা, তারপরে চিত্রে 10টা। তাহলে তুমি এখানে লক্ষ্য করতে পারছো যে এই চিত্র থেকে এই চিত্রে 3টা রেখাংশ বেশি, এর থেকে আবার এই চিত্রে 3টা রেখাংশ বেশি। তাহলে রেখাংশ এরকম করে বাড়ছে কয়টা করে? 3টা করে। তাহলে এরপরে যে চিত্র হবে সেই চিত্রে অবশ্যই রেখাংশের সংখ্যা হবে কি? 13টা। এবং সেই চিত্রটা জাস্ট কি করতে হবে? এইখানে আর একটা এভাবে অ্যাড করে দিলে তার সংখ্যা এই 10টা থেকে এড়ে যাবে কত? 13। তাহলে অবশ্যই এর ভিতরে একটা নিয়ম আছে। তাহলে এইভাবে নিয়ম দিয়ে তুমি চিত্র এঁকেছো, এটা কি একটা জ্যামিতিক প্যাটার্ন। একইভাবে তুমি এর ভিতরেও একটা নিয়ম খুঁজে পাবে, এর ভিতরেও একটা নিয়ম খুঁজে পাবে। এইভাবে আমরা যদি কোনো চিত্র নিয়ম অনুযায়ী আঁকি সেটা হবে কি? জ্যামিতিক প্যাটার্ন। এটাকে বলেছে কি? সংখ্যা প্যাটার্ন। এখানে কি নিয়ম পাচ্ছ? দেখো, প্রথম সংখ্যা, এই প্যাটার্নটার প্রথম সংখ্যা হয়েছে কত? 3। তারপরে সংখ্যা হয়েছে কত? 10। তারপরে সংখ্যা কত? 17। তাহলে এর থেকে এই সংখ্যাটা কত বেশি? 7 বেশি। এর থেকে এই সংখ্যাটা কত বেশি? 7 বেশি। এর থেকে এই সংখ্যাটা কত বেশি? 7 বেশি। তাহলে এরপরে যে সংখ্যা হবে অবশ্যই এর থেকে 7 বেশি হবে। তাহলে এখানেও তুমি একটা নিয়ম খুঁজে পাচ্ছ। এখানে কি আছে দেখো, এখানে 3, এখানে 4। তাহলে এইটার থেকে এটা 3 বড়, এর থেকে এটা আবার 5 বড়, এর থেকে এটা আবার কত? 7 বড়। তাহলে একটু লক্ষ্য করো, এটা 3 বড়, এটা 5, এটা কত? 7 বড়। বলতে এই দুটো সংখ্যার পার্থক্য 3, এই দুটো সংখ্যার পার্থক্য 5, এই দুটো সংখ্যার পার্থক্য 7। এখন পার্থক্যগুলো কি হচ্ছে দেখো, এখানে 3, এখানে 5, এখানে 7। তাহলে এরপরের পার্থক্য কত হবে? এরপরের পার্থক্য হবে কত? এখানে এমন একটা সংখ্যা থাকবে যার পার্থক্য হবে কত? 9। তাহলে এর ভিতরে কি একটা নিয়ম আছে। তাহলে এটাও কি একটা প্যাটার্ন। আচ্ছা, এবার দেখো এখানে কি করা হচ্ছে, এখানে পাশাপাশি দুইটি সংখ্যার যোগফল 6। দেখো এই যোগফলটা এই সংখ্যার সমান। আবার দেখো 5 আর 6 যোগ করলে কত? 11। এই যোগফলটা এই সংখ্যার সমান। 6 আর 11 যোগ করলে কত হবে? 17। তাহলে এই সংখ্যাটা এখানে কি হবে? এই সংখ্যার সমান। তাহলে এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করতে পাচ্ছি যে পাশাপাশি দুটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যার সমান। তাহলে এটা যোগ করলে যত হবে সেটা হবে পরবর্তী সংখ্যা। তাহলে এখানেও একটা নিয়ম আছে। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, মাত্র 3টা সংখ্যা প্যাটার্ন লিখেছি, এখানে কি পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য সমান হচ্ছে। তার মানে এর থেকে 7 বড়, এর থেকে 7 বড়, এর থেকে 7 বড়, তারপরে 7 বড় বড় হয়ে যাচ্ছে। আবার এখানে কি হচ্ছে, এর থেকে 3 বড়, আবার এর থেকে 5 বড়, তার মানে 2 বেশি হচ্ছে। আবার এর থেকে 7 বড়, এর থেকে আবার যে হবে সে কি 9 বড়। তাহলে এখানেও একটা নিয়ম। তাহলে আমি মাত্র এখানে দুই ডিফারেন্স করে বড় বড় দেখাচ্ছি, এখানে 7 ডিফারেন্স করে পার্থক্য দেখাচ্ছি। তাহলে আমি একজন মানুষ, আমার চিন্তা এটা, আর আমি এটা দিয়েছি কি বইতে আছে, যেটা সবাই তোমরা অনুশীলন করবা, সেই জন্য সবার জন্য দিয়েছি। কিন্তু আমি ব্যক্তিগতভাবে যদি দিই আমি অনেকগুলো প্যাটার্ন দিতে পারবো। তোমাকে যদি ব্যক্তিগতভাবে তৈরি করতে পারি, তুমি তোমার চিন্তা জগৎ থেকে অনেকগুলো প্যাটার্ন তৈরি করতে পারবা। তাহলে এই যে বিভিন্ন নিয়মের প্যাটার্ন, এই প্যাটার্নগুলো সহজে চিহ্নিত করা এবং তোমাদের বইয়ে এই প্যাটার্ন সম্পর্কিত যে সমস্ত হিসাব নিকাশ করতে বলেছে সেই হিসাব নিকাশগুলো সহজে পারার জন্য কিছু নিয়ম তোমাকে রপ্ত করতে হবে, কিছু রুলস তোমাকে মনে রাখতে হবে। সেই রুলসগুলো আমি তোমাদের সহজে উপস্থাপন করবো। তাহলে এই 3টা কি হলো? প্যাটার্ন। এখন এই প্যাটার্নগুলো যে কথা বলছি যে কিছু হিসাব নিকাশ আছে, আসলে তোমাদের 8ম শ্রেণীতে এই প্যাটার্ন সম্পর্কিত কি ধরনের হিসাব নিকাশ চেয়েছে। আমি এইখানে এই প্যাটার্নগুলো মুছে দিলাম। আমি এই প্যাটার্নটা নিয়ে একটু আলোচনা করি। এই প্যাটার্নের মূলত কি কি চাই, একটা জিনিস সম্পর্কে তোমাদের ধারণা দিলে এইরকম যতগুলো অঙ্ক আছে সব তোমরা সমাধান করতে পারবে। এখানে এই প্যাটার্নের প্রথম পদ যদি বলি তাও বলবা 3, এই প্যাটার্নটির প্রথম সংখ্যা যদি বলি তাও বলবা কি 3, অথবা যদি আমি বলি প্রদত্ত তালিকার প্রথম সংখ্যা কত তুমি বলবা কি 3, বা প্রদত্ত তালিকার প্রথম পদ কত তাও বলবা কি 3। এইভাবে আসলে এই ভাষাগুলো দিয়ে এগুলোকে এইভাবে প্রকাশ করা হয়। আচ্ছা, তো এখন
এই তালিকার প্রথম সংখ্যা 3, দ্বিতীয় সংখ্যা 10, তৃতীয় সংখ্যা 17, চতুর্থ সংখ্যা 24। আমি যদি বলি যে পরবর্তী দুইটি সংখ্যা নির্ণয় করো, তাহলে এরপরে সংখ্যাটা কত হবে, তারপরে সংখ্যাটা কত হবে, সেটা আমাদের নির্ণয় করতে হবে। এটা খুবই সহজ, এটা একটা হিসাব নিকাশের ভিতরে পড়ে। এরপরে যদি আমি এই পরবর্তী দুটি সংখ্যা না আসে, আমি যদি বলি যে এই তালিকার 50তম সংখ্যা কত, তাহলে তুমি পারবা। কিভাবে পারবা? এরকম করে এটা 4, তারপরে 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13 এরকম করতে করতে তুমি 50 নম্বর সংখ্যা নির্ণয় করবা। যেটা করতে তোমার কি হবে, সময় লাগবে বেশি, পরিশ্রম হবে বেশি। এই সময় কম লাগিয়ে স্বল্প পরিশ্রমে কিভাবে 50 নম্বর সংখ্যা বের করা যায়, তার জন্য একটা পদ্ধতি আছে। আর সেই পদ্ধতিটাকে এই প্যাটার্নের ভাষায় প্রকাশ করা হয় এইভাবে যে এই তালিকার বীজগাণিতিক রাশি কি, বা এই তালিকার সাধারণ পদ কত, বা এই তালিকা কোন বীজগাণিতিক রাশিকে সমর্থন করে। তাহলে একই কথা 3 ভাবে বলেছি যে এই তালিকার বীজগাণিতিক রাশি কি, এই তালিকা কোন বীজগাণিতিক রাশিকে সমর্থন করে, অথবা এই তালিকাটির সাধারণ পদ কত। এই 3টা কথার অর্থ একই। তাহলে আমি এই কথাটা কেন বললাম? এই কথাটা বললাম যে এই তালিকার 50 নম্বর সংখ্যা যদি বের করতে চাই, তখন কিন্তু বীজগাণিতিক রাশি বের করতে হবে। আচ্ছা, তো আমি প্রথমে এই তালিকার পরবর্তী দুটি সংখ্যা কিভাবে বের করা যায় সেটা আগে তোমাদের সামনে একটু উপস্থাপন করি। এখানে লেখাই আছে, আমি এটা একটু লিখি। তোমরা কি লিখবা? যে তালিকার সংখ্যাগুলো। এবার বলবা ওইটা অঙ্ক ছিল, তুমি সমাধান করছো। তালিকার সংখ্যাগুলো, তালিকার সংখ্যাগুলো কত আছে? 3, 10, 17, 24, কমাতে ডট ডট ডট। এই যে দেখো, অঙ্ক তোলার সময় অনেকে তোমরা ভুল করো, এইখানে এই কমাটা দিতে হবে, আর এইখানে যে ডট ডট দিয়েছি এর মানে কি, এইভাবে এই সংখ্যা প্যাটার্ন চলছে। 24 পরে একটা সংখ্যা আসবে, তারপরে আসবে, তারপরে আসবে, তারপরে আসবে, এর কিন্তু শেষ নেই। এখন আমি 24 পরে কত হবে, তারপরে কত হবে, সেটা বের করা তোমাদের দেখাচ্ছি। এটা করার সময় আমরা কি করব? পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য, এই পার্থক্যটা নির্ণয় করতে গিয়েও অনেকে একটু জড়িয়ে ফেলে। সবসময় মনে রাখবা যে কোনো পদ থেকে তার পূর্বের পদ বিয়োগ করতে হবে। তাহলে 10 থেকে 3 বিয়োগ করলে কত হবো? 7। এখানে 17 থেকে 10 বিয়োগ করলে কত হবো? 7। এখানে 24 থেকে 17 বিয়োগ করলে কত হবো? 7। তাহলে এখানে আমরা এখানে লিখে দিতে পারি যে পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য। এই কথা না লিখলেও হয়, লিখলেও হয়। তাহলে পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য কত পেলাম? 7। তাহলে এখানে বলবো যে লক্ষ্য করি তালিকার সংখ্যাগুলোর পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য প্রতিবার কত? 7। তাহলে অতএব পরবর্তী দুইটি সংখ্যা যথাক্রমে কি হবে? পরবর্তী দুইটি সংখ্যা যথাক্রমে। তাহলে এরপরে যে সংখ্যাটি আসবে সেই সংখ্যার এই সংখ্যার পার্থক্য কত হবে? 7। তাহলে এ আছে 24, তাহলে এর কত হলে তাদের পার্থক্য 7 হয়? এই 24-এর সাথে 7 যোগ করলে কত হবে? 31। এখানে একটা কমা দিবা, 31-এর সাথে আবার 7 যোগ করলে হবে হচ্ছে 38। এইভাবে আমরা পরবর্তী দুটি সংখ্যা কেন 20টি সংখ্যা বের করতে পারবো। তাহলে যে প্যাটার্নই হোক না কেন, তার পরবর্তী দুটি সংখ্যা বের করা বা 3টি সংখ্যা বের করা বা পরবর্তী সংখ্যা বের করার জন্য আমরা এই পদ্ধতি অ্যাপ্লাই করতে পারি। তবে আমি এখানে যে 3টা প্যাটার্ন লিখেছিলাম 3 রকমের, সেখানে দেখেছিলাম পার্থক্যগুলোর পার্থক্য 2 করে বাড়ছে।
তাহলে সেইখানে এক ধরনের হিসেব করতে হবে। আবার দেখেছিলাম যে পাশাপাশি দুটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যার সমান, তাহলে সেখানেও ওইভাবে হিসাব করতে হবে। কিন্তু সব যদি একই নিয়মে করতে চাই তাহলে কিন্তু হবে না। তাহলে এই মূলত এই যে তিনটা নিয়মের কথা আমি এখানে বলেছি বা লিখেছিলাম, তোমাদের অষ্টম শ্রেণীতে এই তিনটাই আছে, কিন্তু এইগুলো দিয়ে আরো অনেক ধরনের প্যাটার্ন তৈরি করা যায়। তো আমাদের অষ্টম শ্রেণীতে যেগুলো সীমাবদ্ধ আছে আমরা সেগুলো নিয়েই আলোচনা করব। তাহলে একটা নিয়ম শিখলাম। এখানে যদি এই পার্থক্যগুলো 2 করে বাড়তো তাহলে আরেকভাবে করতাম, তোমাদের বইয়ের উদাহরণে করা হয়েছে। তার পাশাপাশি দুটি সংখ্যার যোগফল যদি পরবর্তী সংখ্যার সমান হতো তাহলে সেটা ওইভাবে করতাম, কিন্তু নিয়মটা কি এইরকম। আচ্ছা, এবার দেখো পাশাপাশি দুইটি সংখ্যা বা পরবর্তী দুইটি সংখ্যা বের করা আমরা শিখলাম। এখন দেখো যদি বলে যে এই প্যাটার্নটির 50তম পদ কত, তাহলে আমার বীজগাণিতিক রাশি নির্ণয় করতে হবে বা এর সাধারণ পদ নির্ণয় করতে হবে। এই বীজগাণিতিক রাশি বলো বা সাধারণ পদ বলো, এটা এমন একটা জিনিস যেখানে পদটা হবে এরকম অজানা কোনো চলক দিয়ে প্রকাশ করা হবে, ওই অজানা চলকের মান যত দিবা তত নাম্বার পদ বের হবে। এটাই মূলত বীজগাণিতিক রাশি, এটাই সাধারণ পদ বা এটাই হচ্ছে এই প্যাটার্নের বীজগাণিতিক রাশি। তো এখন দেখো এই প্যাটার্নের আমি 50 নম্বর সংখ্যা বের করব। তাহলে 50তম সংখ্যা বের করতে গেলে এই প্যাটার্নটি দেখতে পাচ্ছি এখানে পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য কত? 7। তাহলে পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য যদি 7 হয়, এখানে তোমাকে একটা রুলস মনে রাখতে হবে। তুমি এখন বের করবা কি এই প্যাটার্নের বীজগাণিতিক রাশি। এখন বের করবা বীজগাণিতিক রাশি। কেন বীজগাণিতিক রাশি বের করবা? কারণ এই প্যাটার্নের 50তম সংখ্যা তুমি নির্ণয় করবা। তাহলে তোমাকে এটা মনে রাখতে হবে যে 50তম সংখ্যা নির্ণয় করতে গেলে আগে এর বীজগাণিতিক রাশি বের করতে হবে। আর সেই বীজগাণিতিক রাশি বের করার জন্য তুমি তালিকার সংখ্যাগুলো এভাবে লিখে পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য লিখলে, লেখার পরে দেখলে কি প্রথম চান্সে পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য কত হয়েছে? 7 হয়েছে। তাহলে যখনই তুমি এখানে সমান পার্থক্য পাবা তখনই তোমার এই কথাটা মনে রাখতে হবে যে এই তালিকা যে বীজগাণিতিক রাশি হবে সেখানে 7 ক আসবে। এই ক হচ্ছে অজানা একটা সংখ্যা, কর মান যত দেব পদ নাম্বার তত পাবো। এই 7 কর সাথে কিছু যোগ হতে পারে, কিছু বিয়োগ হতে পারে। তাহলে এই কথা বলার পরে দেখবা তালিকার প্রথম সংখ্যা সমান সমান কত আছে? 3। আমি বলেছি এর বীজগাণিতিক রাশি আসবে 7 ক। তাহলে কর মান এখানে প্রথম সংখ্যা, তাহলে 7 ইন্টু কত দেব? 1। 7 ক। এখন 7 ক দিলে হচ্ছে কত? কর মান 1 দিলে হচ্ছে 7, কিন্তু আছে কত? 3। তাহলে বিয়োগ দেওয়া লাগবে কত? 4। তাহলে এইটুকু যা এইটুকু বিতাই। কিন্তু কথা হচ্ছে যে এইটার আমরা এইটা লিখলাম কেন? কারণ আমরা একটা সাধারণ পদ নির্ণয় করব যেখানে কর মান 1 দিলে 1 নম্বর পদ পাবো, 2 দিলে 2 নম্বর পদ পাবো, 3 দিলে 3 নম্বর পদ পাবো। দেখো 7 ক মাইনাস 4 দিয়েছি, কর মান কত? 1 নম্বর পদ 1 দিয়েছি, এটা 1 নম্বর পদ মিলেছে। আচ্ছা, তালিকার দ্বিতীয় সংখ্যা কত ছিল? 10। এখন দেখো 7 গুণ কত? 2 নম্বর সংখ্যা 2 মাইনাস কত? 4। 7 দুগুণে 14 মাইনাস 4 10 মিলছে। এইভাবে আমরা যে কয়টা সংখ্যা দেব সে কয়টা সংখ্যায় 7 ইন্টু তত গুণ করে 4 বিয়োগ করবো। তাহলে এই তালিকার যদি আমরা কতম সংখ্যা নির্ণয় করি তাহলে 7 গুণ ক মাইনাস কত হবে? 4 সমান 7 ক মাইনাস 4। তাহলে 7 ক মাইনাস 4, আচ্ছা 7 ক মাইনাস 4 এখানে লেখাটা দেখা যাচ্ছে না, এটা আমি একটু উপরে লিখি। আমি এটা মুছে দিলাম, মুছে দেওয়ার পরে এখানে লিখতেছি দ্বিতীয় সংখ্যা হলো, এইভাবে আমরা ডট ডট দেব, দিয়ে বলবো কি অতএব তালিকাটি কতম সংখ্যা? কতম সংখ্যা কি হবে? 7 গুণ ক মাইনাস 4 সমান কত? 7 ক মাইনাস 4। তাহলে এটা হলো কি ওই তালিকার বীজগাণিতিক রাশি।
এখন যদি তুমি 50 নাম্বার সংখ্যা বের করতে চাও, 50 নাম্বার সংখ্যা বের করতে চাইলে এখন কি হবে? তালিকার 50তম সংখ্যা সমান 7 গুণ 50 মাইনাস 4, তাহলে কত হবে? 7 50 কত হয়? 350 মাইনাস 4 সমান 346। তাহলে এই যে বীজগাণিতিক রাশি থেকে আমরা যে কোনো পদ পেতে পারি। তাহলে বীজগাণিতিক রাশি বের করার জন্য একটা নিয়ম শেখালাম। এখন আমি তালিকাটি মুছে দিয়েছি, আমি এখান থেকে হিসাব করে বের করে নিতে পারবো তালিকাটা কি ছিল। কর মান যদি 1 দিই, প্রথম পদ ছিল কত? 3, 2 দিলে কত ছিল? 10, 3 দিলে কত ছিল? 17, 4 দিলে কত? 28 মাইনাস 4 কত? 24। তাহলে এই ছিল আমার তালিকা। তাহলে এই তালিকার আমরা পরবর্তী সংখ্যা নির্ণয় শিখলাম, এই তালিকার 50তম পদ সংখ্যা পদ নির্ণয় শিখলাম, বা এই তালিকার বীজগাণিতিক রাশি নির্ণয় করা শিখলাম। এখন দেখো, যদি বলা হয় এই তালিকার প্রথম দুইটি সংখ্যার সমষ্টি কত, তাহলে তুমি কত বলবা? 13। যদি বলা হয় এই তালিকার প্রথম তিনটি সংখ্যার সমষ্টি কত, 13 আর 17 কত হবে? 30। তাহলে এই তালিকার 4টি সংখ্যার সমষ্টি কত, তাও তুমি বলতে পারবা। কিন্তু যখন বলা হবে যে এই তালিকার 50টি সংখ্যার সমষ্টি কত, তাহলে 50টি সংখ্যা আমি ওইখানে তোমাদের বোঝালাম 50তম পদ নির্ণয়ের জন্য কি বীজগাণিতিক রাশি বের করা লেগেছে। 50তম সংখ্যা নির্ণয়ের জন্য কি তোমার বীজগাণিতিক রাশি বের করে নিতে হবে। কারণ 50তম সংখ্যা পর্যন্ত সমষ্টি বের করতে গেলে 50তম সংখ্যা কত তোমার জানা লাগবে। তাহলে আমরা একটু আগে বীজগাণিতিক রাশি এর পেলাম কত? 7 মাইনাস 4। তাহলে আমরা 50তম সংখ্যা পেয়েছিলাম কত? এখানে হিসাব করি 7 গুণ 50 মাইনাস 4 সমান কত? 300। একবার রাখলাম 46 পেয়েছিলাম। তাহলে এটা হচ্ছে 50 নম্বর সংখ্যা, এটা হচ্ছে প্রথম সংখ্যা। তাহলে এইখান থেকে সংখ্যাগুলো লেখার পরে যখন এইখানে যে থেমে যাবে সেই পর্যন্ত যোগ করলে এর সমষ্টি কত হবে সেটা বের করতে হবে। তাহলে বীজগাণিতিক রাশির মাধ্যমে আমরা 50তম সংখ্যা বের করে নেওয়ার পরে সমষ্টির যে সূত্রটা সেটা হচ্ছে এই তালিকাটির প্রথম 50টি সংখ্যার সমষ্টি, এদিকে দেখা যাবে আমি নিচে লিখছি, সমান কি হবে? প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা ইনটু কি পদ সংখ্যা বাই 2। এই সূত্রটা মনে রাখতে হবে। এখন প্রথম সংখ্যা কত ছিল? 3, শেষ সংখ্যা কত পেয়েছিলাম? 346, পদ সংখ্যা কত?